শোনেন, হোমিওপ্যাথি এমন একটা বিষয়, এটা যদি আমরা বুঝতে পারি, টুমোরো প্লিজ অ্যান্ড অ্যাটেনশন, হোমিওপ্যাথি এমন একটা বিষয় যদি আপনি বুঝতে পারেন, লক্ষণ সবারই একই। গরুর প্রাণীর যে লক্ষণ, উদ্ভিদের একই লক্ষণ, মানুষের একই লক্ষণ, লক্ষণের বাইরে কোনো কিছু নাই, আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে যদি গবেষণা হতো, আপনারা যদি কোয়ান্টাম মেথড না জানেন, কোয়ান্টাম মেথড যদি না জানেন, তাহলে তো হোমিওপ্যাথির গুরুত্ব বুঝবেন না। কোয়ান্টাম মেথডে ইদানিং এলে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম ন্যানো টেকনোলজি। আমার অনেক ডাক্তাররাই এই বিষয়গুলো বুঝতে পারি না, যার কারণে এই যে আপসুল খাই। ন্যানো টেকনোলজি কি, কোয়ান্টাম মেথড কি? কোয়ান্টাম মেথড হলো আলোর গতি হিসেব করা হয়, যে ঘন্টায় কতবার যাচ্ছে, কত হাজার বার যাচ্ছে। আমাদের হোমিওপ্যাথি ওষুধ কি, এখানে কিছু থাকে? কি থাকে? কিছুই থাকে না। 30 পর্যন্ত কিছু পাওয়া যায়, তারপরে কিছু পাওয়া যায় না। কি পাওয়া যায়? আলো বর্ষ পাওয়া যায়, আলোর গতি পাওয়া যায়। এটাকে এক বিজ্ঞানী তো ট্র্যাকিং কণা আবিষ্কার করছে। ট্র্যাকিং কণাটা হলো হোমিওপ্যাথি। শোনেন, আরেকটা ডিজিজের কথা বলতেছি। একটা ডিজিজ তো শুনছেন, এই যে হার্টের বিষয় আর স্ট্রোকের বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে হার্টের রোগী নাই এমন কোনো আমার নিজেরও হার্টের সমস্যা মনে হয়। আর আমি তো এখন দেখতেছি যে কালকে প্রেসার দিলাম 100/145, নিশ্চয়ই আমার হার্টের সমস্যা আছে, ব্লক আছে, হতেই পারে। তার কারণ এখন যদি মাপা যায়, দেখা যায় সবারই ব্লক আছে। এই জন্য 80 থেকে 90% ব্লকের সার্জারি করা লাগে না। 80 থেকে 90% হার্টের ব্লক সার্জারি করা লাগে না। এটা হলো আমাদেরকে সব ধুমে দেখে চমকে রিং এখন রিং একবার পড়াইলেন, এই রিং কি হয়, ফিউজ হয়ে যায়। দেখা গেল যে তৃতীয়বার বা দ্বিতীয়বার পড়ার সময় যায় ডেট, দেখা গেল সগে গেল। এই জন্য আমাদের যদি ধাতুগত চিকিৎসা করা যায়, লাইফস্টাইল চেঞ্জ করা যায়, দেখা যায় আপনার হার্টের রোগী অনেক পাবো। আমাদের একটা দেখি রেহেনার মা 3 বার ইন্ডিয়া গেছে, কোনো লাভ নাই। কিছু কিছু জায়গায় আছে যে সার্জারি হবে না আপনার ব্লক। এই বিষয়গুলো বুঝতে হবে। যেমন এই যে স্যারের বড় ভাই, ওনার ওপেন হার্ট সার্জারি করা, এখন তার হলো পেট্রোথলিতে পাথর হয়েছে, এই পাথর আর সার্জারি হচ্ছে না, রিস্ক নেবে না। তাহলে মনে করেন এরকম সব জায়গায় সমস্যা আছে। এখানে আমরা কি করতে পারি, হোমিওপ্যাথি দিয়ে ভালো রাখতে পারি। হয়তো দেখা যাবে আস্তে 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 সে ভালো হয়ে যাবে, পাথরটা হয়ে যাবে। কিন্তু রুগী যদি ধৈর্য ধরে, ডাক্তার যদি ধৈর্য ধরে, দুইজনেই যদি, তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো তো আমাদেরকে নিতে হবে। নাহলে তো আমরা তো হয়তো 2 দিন পর মরে যাবো, কিন্তু আমাদের প্রজন্ম কি হবে? এই জন্য আমি তো মনে করি, দেখি যে যদি আগত যোজকত যায়, হোমিও ডাক্তার আগত যাইবি, হোমিও ডাক্তার আগত যোজকত যাইবি। কেন? এরা নিয়ম কোনো মানে না, মূল বিষয়টা বুঝতে চায় না। আপনি আসতে বোঝেন, সমস্যা নাই, একদিন পরে বুঝেন। আপনি যদি ভালো করে বুঝেন, একটা এলোপ্যাথি ডাক্তার কত পরিশ্রম করে জানেন? আমার শালা ইউরোলজি স্পেশালিস্ট প্রতি মাসে ট্যুর পায়, লাখ লাখ টাকা মানে ভ্রমণের। এমনি কি হয়েছে, সে পাস করছে হলো কত 25 বছর আগে, এখন পাচ্ছে এতদিন খালি পেছন ঘুরছে। এই যে প্যাডটা গুলো দেখেন না, সব আমার শালার বউ হলো স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট। একজন চর্মক চাপা দিয়ে কিডনি রোগ ভাঁজ তৈরি করে মারি ফেলায়। জীবনে একটা কিডনি ভালো করতে পারবে? জীবনে পাবে না। এখন লাস্টে কি ডায়ালিসিস। আমরা যে রোগীটা দেখলাম যে কি টাইমে যায়, অলরেডি 10টা ডায়ালিসিস হয়ে গেছে। এখানে আমরা যে কি করবো, আমরা তাকে পেলিশন হিসেবে দিতে পারি, সমস্যা নাই, এর পাশাপাশি খেতে পারবেন। এই বিষয়ে এলে তো আপনার যে হবে না, আমার হবে না, আমার আত্মীয় স্বজন হবে না, তা তো না। আমার শ্বশুরই তো এলোপ্যাথিও খায়, এখন হোমিওপ্যাথিও খায়। তার কারণ সেদিন দাঁত যাইবে মেডিকেল ডেন্টিস্টের কাছে যাইবে, অলরেডি ঠিকও করছি, দাঁত তুলবে, দাঁতও নড়ে, ও দাঁত নড়ে ব্যথা। আমি বললাম তো দাঁড়ান না, এই যে ক্যালকিরে ফলন নিয়ে দিলাম 30 শক্তি, যদি খাও, এখন আর কয় দাঁত তোলা লাগবেন না, কি পেয়ারা চাবে খাচ্ছে। দাঁতের সবচেয়ে হইলো ম্যাজিক ক্যালকিরে ফলন।
তাহলে এই যে এনামেলটা, এই যে কভারিংটা পুরোটা হলো ক্যালকিটে ফ্লোর। এটা যদি না থাকে দাঁত ক্ষয় হবে, পোকা ধরবে। এমন এমন কোনো লোক নাই যে দাঁতের সমস্যা নাই। হ্যাঁ, খাইতে পারবেন। এগুলো তো অভাব পূরণ, বায়োকেমিক ওষুধ অভাব পূরণ। এই শুনেন, আবার ক্যালকিটে ফ্লোরে ঝামেলাও আছে। যারা বয়স্ক লোক, বাত ব্যথা আছে, এদের ক্যালকিটে ফ্লোর বেশি খাওয়ানো যাবে না, খাওয়া যাবে না। খাইলে কি হবে, তার যে এই যে এগুলো ক্ষয় হয়ে যাবে তাদেরকে। তাহলে এটার কাজে, এর কাজ কি? ক্ষয় করা বা শক্ত করা। হয় স্টিফনেস হবে, না ক্ষয় হয়ে যাবে। এই জন্য কম খেতে হবে। বয়স্ক লোকদের জন্য সবচেয়ে ভালো মেডিসিন হলো ক্যালকেরিয়া ফস আর হলো ম্যাক ফস 200x। 200x পাওয়া যায় কই? টাকা দিবে না। 200x ক্যালকেরিয়া ফস আর হলো ম্যাক ফস। বায়োকেমিক মতে 200x যদি খায়, এটা রিস্ক কম। আপনি যখন মানে পটেন্টনে যাবেন তখন তো রিস্ক বেশি। আপনার ক্যালকেরিয়া ফার্স্ট 1 ডোজ বা 2 ডোজ দিয়ে কি আপনি বারবার দিতে পারবেন? দিতে পারবেন না তো। বায়োকেমিক আপনি যেখানে 6s এর উপরে যাবেন, ঘন ঘন খাইতেই পারবেন, কিন্তু 6 এর নিচে বেশি খাওয়া যাবে না। 3 মাস খেলে আবার অফ দিতে হবে। এগুলো অভাব পূরণ করে। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে তো আপনি ব্যর্থ হবেন, আমি ব্যর্থ হব। এর জন্য আমার তো চেম্বার ওপেন করে দিয়েছি, সবাই এসে যার যেটা মন চায়, বই আছে প্রচুর পরিমাণে, শেখো। কিন্তু কেউ তো শিখতে চায় না, পড়তে চায় না, শর্টকাট ডাক্তার হতে চায়। আপনি পাবেন তো। আমাকে এমনি টাকা দেয়? আমি যে 2000 টাকা রুগীর ভিজিট নেই, আমাকে এমনি টাকা দেয়? পরশুদিন 2টা রুগী পাঠাইছে, হলো একটা হলো কি হাইড্রোসেলের সিস্ট, স্ক্রোটাম সিস্ট, আর একটা হলো জ্যাক্রিস। অনেক ডাক্তার লিখবে জ্যাক্রিস, আপনি জ্যাক্রিস যদি না বোঝেন তাহলে কি হবে বলেন? জ্যাক্রিস কি? জ্যাক্রিস ইস মানে চুলকায়, জ্যাক মানে তো মানে বোঝেন না। জ্যাক্রিস হইলো জ্যাক মানে হইলো ফাঙ্গাই, রিং মানে টিনিয়া ফাঙ্গাই, দাউদ যেটাকে বলে, এই যে এই জায়গায় ওঠে হয়, কাছে হয়, পেলভিস রিজনে হয়। এটা দেখুন ভাঁজ নাই, যেন জ্যাক রিস মানে চুলকানি, এটাকে বলা হয় টিনিয়া ফাঙ্গাই। এমন কোন লোক আছে প্রতিদিন আপনার কাছে আসবে, আসবেই আপনার কাছে। এখন স্কাবিসের মহামারী, এলোপ্যাথি হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি এলোপ্যাথি, এগুলো ধাতুগত চিকিৎসা ছাড়া কোনোদিন ভালো হবে না। রুগী যদি আমি না বুঝাই তাহলে তো কিছু করার নাই, রুগী বুঝাইতে হবে আমাকে। রুগী মন চায় থাকলে থাকো, না থাকলে নাই। আমরা তো অনেকে রুগী নিয়ে টেনশন করি, রুগী নিয়ে, রুগীর রেজেকের মালিক হলো আল্লাহ। আপনি চেম্বারে বসবেন, রাজা কোথেকে রেজেক দিবে আপনি নিজেও জানবেন না। এই যে হার্ট যে স্ট্রোক হয়, এখন এত স্ট্রোক কেন হচ্ছে? 40 থেকে 50 বছরে বেশিরভাগ স্ট্রোক করে মারা যায়। আল্লাহ কি সে কথা বলছে? বলেন তো, স্ট্রোক কেন হবে? এইটা ডেঞ্জার পেটো। আমরা যে খাবারগুলো খাই, মানে ব্যাড হ্যাবিট। রাতের নিয়ম হলো আপনাকে রাত 8টার মধ্যে খেতে হবে। সকাল 12টা, সকাল মানে ঘুম থেকে ওঠার পর আপনি 12টা পর্যন্ত খাইতে থাকেন, তারপরে খাওয়া কমে দেন, আপনার একটা কোনো রোগে হবে না। কিন্তু আমরা কি করি এখন, আমাদের বিয়ে বাড়ি সব রাত 12টা 2টা 3টার সময় খাই, এটা কি হজম হয়? তাহলে রোগ ওঠে কি? আপনি হোমিওপ্যাথি দিয়ে কি আর এলোপ্যাথিতে কি করবেন? জানা করে বৈদ্যে তা করে পড়তে, এই পথ্যটা যদি আপনি ঠিক করতে পারেন, আপনার আমারটা যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমি বাঁচতেছি না। কারণ আমাকে চিন্তা করতে হবে, আমার কাজটা হলো এখানে বসনে কাজ, তাহলে আমাকে সেই হিসেবে চলতে হবে। স্যানিটারি লাইফ, আমরা বেশিরভাগ যারা চাকরি করি বা এই যে ডাক্তারি, আমাদের স্যানিটারি লাইফ, এই জন্য আমাদেরকে হিসেব নিকাশ খেতে হবে। আপনি রাত 10টার মধ্যে খান, 10টার মধ্যে ঘুমান, আপনি রাত 4টা পর্যন্ত ঘুমান, দেখেন আপনার অনেক রোগ বালাই হবে না। 10টার মধ্যে ঘুমাইলে অনেক রোগ কমে যাবে। 10টার মধ্যে ঘুমাইলে 3 ঘন্টা আগে খাইতে হবে, তাহলে 7টায় খাইতে হবে, রাতের খাবারটা 7টায় খাইতে হবে, 7টার মধ্যে। এখন এই যে বলছে যে হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ হলো বুকে ব্যথা বা অস্বস্তি, বা কয়েক মিনিটের বেশি স্থায়ী হতে পারে, সেটা 2 থেকে 15 মিনিট পর্যন্ত। এইটাকে বলা হয় অ্যাংজানা পেক্টারিস। এটা হলো মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটা করোনারি আর্টারি ডিজিজ, সিএডি, এটাই সবকিছু। এছাড়াও শ্বাসকষ্ট, বমি ভাব, ঘাম, মাথা ঘোরা এবং শরীরের উপরের অংশ ব্যথা বা চাপ অনুভব হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে
মহিলাদের হার্ট অ্যাটাকের সময় বুকে ছাড়াই অন্য অন্য উপসর্গ অনুভব করতে পারে, যেমন সোয়ালে ব্যথা, এই যে সোয়ালে ব্যথা হবে, তারপরে হলো বমি ভাব এবং অস্বাভাবিক ক্লান্তি। এটা হলো হার্ট অ্যাটাকের প্রথম। আরেকটা জিনিস আছে, এই হাতে টিংলিং সেন্সেশন। তারপরে এই যে লক্ষণ বলছে যে বুকে ব্যথা বা অস্বস্তি, এই সবচেয়ে সাধারণ লক্ষণ। বুকের মাঝে চাপ, ব্যথা, আটসাড়ো ভাব, ভারী লাগা অনুভব হতে পারে। এই ব্যথা বা অস্বস্তি কয়েক মিনিটের বেশি হতে পারে বা বারবার হতে পারে। এগুলো কমন লক্ষণ। শ্বাসকষ্ট, হাঁপা কি শ্বাস নিতে কষ্ট সাধারণ লক্ষণ। বমি ভাব, বদহজম, পেট ব্যথা অনেককে হার্ট অ্যাটাকে অনুভব করতে পারে। কিন্তু ঘাম বা অতিরিক্ত ঘাম, বিশেষ করে ঠান্ডা ঘাম পাবেন, এটা এখন কমন লক্ষণ। এটা কমন লক্ষণ, এটা গুরুত্বপূর্ণ লক্ষণ। ঠান্ডা ঘাম দেখবেন, যদি ঠান্ডা ঘাম হয় তার হার্ট অ্যাটাক হবে। এই বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে আপনি একটা রুগী দেখলে বলতে পারবেন, আপনার বাপ হোক, মাই হোক, মা হোক, বা যেই হোক, ঠান্ডা ঘাম হচ্ছে, যে আমার ঘামটা ঠান্ডা হচ্ছে, বাবা ঘাম ঠান্ডা, যান পড়তে পড়তে বুঝবেন। আর একটা স্ট্রোকের কিন্তু গ্রেট সাইন। হঠাৎ করে মাথা ঘোরা, ব্যথা অ্যাটাকের লক্ষণ হতে পারে। উপরের অংশে ব্যথা বা চাপ, বুকে ব্যথা, চোয়ালে, ঘাড় ও পিঠে ছড়িয়ে পড়ে। অতিরিক্ত ক্লান্তি, হঠাৎ করে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা বোধ এবং হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। চিকিৎসার কথা বলছে যে ব্যবস্থাপনা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ এবং ক্যাডিগাস মাদার এই সময় যদি আপনি পান, ক্যাডিগাস মাদার ঘন ঘন দিবেন, তারপরে আর্নিকা দিবেন। আরো যদি লক্ষণ অনুযায়ী ডিজিটালিস, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, কিন্তু তার হলো ব্যাডিকা দিয়ে থাকবেন। ডিজিটালিস মাদার টিংসের 20 ফোঁটা করে দিবেন, 1 মিলি মানে সমান 20 ফোঁটা। দেখবেন যে তার হয়তো আর ডাক্তার কাছে যাওয়া লাগবে না। ক্যাডিগাস মাদার ঘন ঘন পরিমাণ প্রয়োগ ধাতুগত চিকিৎসা প্রদান করতে হবে। সিভিয়ার হলে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে। কারণ তার যদি আবার গ্যাস দিতে, অক্সিজেন দিতে হয়, এটা তো আমাদের সিস্টেম নাই। আমরা পাঠাবো হাসপাতালে, কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠাবো। ওই তো মমিনুর ভাই তো আইসিনি আজকে, ওর একটা রুগীর কাহিনী বলে, ওই একটা রুগীর হার্টের সমস্যা শুরু হয়েছে রাইতে, অনেক রাইতে। এখন তো মমিনের কাছে কি আছে, যে আর্নিকা 30 শক্তি, যেটা খায়া দৌড়ান, খাইতে খাইতে বুড়ি হাট আসছে, আর ব্যথা না, কমে গেছে, ফিরে গেছে বাড়ি। এইটাও যদি আপনি করতে পারেন, এটা আপনার জন্য প্লাস। এই যে উদাহরণ। হার্ট অ্যাটাক হলে একটা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই জানা দরকার। ওপিএমের মধ্যে একটা আমরা লক্ষণ পড়ছি না, গলা মানে ঘর ঘর শব্দ হয় গলায়। মানুষ যখন ওই যে নাক ডাকি ঘুমায়, তো হার্ট অ্যাটাকের রুগী এইরকম জোরে জোরে মানে জোরে জোরে নাক ডাকে, এবং মনে হয় লোকটা বোধহয় ঘুমিয়ে আছে, কিন্তু না, এই লোকটার হার্ট অ্যাটাক হয়েছে, ডাকলে আর চলবে না। এইটি একটা কমন লক্ষণ। স্ট্রোকের ওষুধগুলো দেখেন, অ্যাকোনাইট, অ্যামনকার্ব, এপিস, আর্জেনাইট, আর্নিকা, আর্সেনিক, অরাম মিউর, ক্যাকটাস, চায়না, আর্সেনিক, ক্যাডিগাস, ল্যাটমিয়া, নেজা, অক্সিলিক অ্যাসিড, ফসফরাস, রাস্টাক্স, সিগলিকর, আইজিলিয়া, স্পঞ্জিয়া। আরো মেডিসিন আছে মেলা, এগুলো ফার্স্ট গ্রেড মেডিসিনগুলো। লাইফস্টাইল চেঞ্জ কি? পুষ্টিকর খাবার খাবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ব্যায়াম করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, সময় মতো ঘুমাইতে হবে। এখন এইখানে অনেক সময় আমাদের এইখানে ব্যথা হলে আমরা অনেক সময় এই অ্যাবডোমেনের মধ্যে 9টা ভাগ আছে, না ভাগ আছে না আইরিন? বলেন দেখি। আর আপনি তো জানেন, বলেন তো আপা, শিল্পী আপা বলেন। বলো স্যার, অ্যাবডোমেনের মধ্যে 9টা ভাগ আছে। কাইমুর ভাই বলেন, হাকিম ভাই বলেন। না, রাইট হাইপোকন্ড্রিয়া, লেফট লাম্বার, এটা হলো হাইপো, হাইপোগাস্ট্রিক রিজিয়ন, লেফট ইলিয়াক, রাইট ইলিয়াক। 9টা। এখন অ্যাভেলেবেল রুগী পাবেন এই অ্যাবডোমেন পেইন। তার কারণ এই অ্যাবডোমেন পেইনের সাথে অনেক সময় ভুল হয়ে যায়। যদি আমাদের এইখানে এটা হলো স্টোমাক, এইখানে যদি ব্যথা হয়, এখানে স্টোমাক আছে, লিভার আছে, এই ব্যথাটা যদি আমাদের পিছনে যায়, গফরে ওঠে, পিছনে যায়, এটা হলো গ্যাসের ব্যথা। এই ব্যথা যদি এই দিক দিয়ে এই পেশে যায়, আমরা সাধারণত আরো ওই যে যেমন বললাম যে সোয়ালে ব্যথাটা হতে পারে, এটা হলো হার্টের ব্যথা, ব্রাকিলে যাবে। এই ব্যথা যদি এই দিক থেকে এই পাশে আসে, এটা লিভার এবং পিত্ত মানে গল ব্লাডারের পেইন হবে। তাহলে ওই বিষয়ে আমাদেরকে জানতে হবে একটু। এই ব্যথাটা যদি এখান থেকে এই দিকে যায়, এই ব্যথাটা সিভিয়ার হয় এবং এটা প্যানক্রিয়াস ব্যথা, এর প্রয়োজন হাসপাতাল পাঠাইতে হয়।
আবার অনেক সময় ব্যথা হয়, যেমন ডাইন পাশে ব্যথা হয়। ডাইন পাশে ব্যথার কমন লক্ষণ হলো অ্যাপেন্ডিসাইট, অন্য কারণে হতে পারে। বাম পাশে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তখন পায়খানা কোষ্ঠকাঠিন্য, মানে আমি আজকে সারাদিন পায়খানা করি নাই, এই জন্য আমার পেইন হতে পারে। তারপরে এই পেলভিক এখানে ব্যথা করে, এইখানে অনেকের এই প্রস্রাব ইনফেকশন হতে পারে। প্রস্রাব এই যে যদি নিষ্পেটে ব্যথা হয়, নিষ্পেটের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, এই অ্যাপেন্ডিসাইটের কারণে হতে পারে, আবার এই পায়খানা শক্তর কারণে এখানে ব্যথা হয়, আবার প্রস্রাব ইনফেকশনের কারণে ব্যথা হতে পারে। এই ব্যথাটা একটু জটিল। অনেকের প্রস্রাব গ্ল্যান্ড বাড়ি গেছে, অনেকের ইউটেরাসে ফাইব্রয়েড, সিস্ট, তারপরে জরায়ুতে টিউমার, বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে এই যে এই পাশে ব্যথা আর এই নিষ্পেটে ব্যথা, এটা প্রস্রাব ইনফেকশনের বেশি কারণে হয় বেশিরভাগ। আর আমি একটা রুগীর ভুল করছি, লালমনি একটা পুলিশের মেয়ে, তার দেখেন আমার ওষুধ খায় উপকারও পাইলো, কিন্তু আমার ভুলটা কোথায়? ওষুধটা আমার সিলেকশন ভুল। আমার ওই মুহূর্তে ওষুধ ঠিক আছে, কিন্তু তার এই মানে ব্যথাটা আমি বুঝতে পারি না যে তার প্রস্রাবে ইনফেকশন আছে। রুগীটা আমার হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া পরে এলোপ্যাথি ওরা ওষুধ খাইছে, কিন্তু তার যে কিডনিতে পাথর, তারপরে হাইড্রো প্যারেনকাইমাল ডিজিজের কিডনিতে, আমার ওষুধ খায় ভালো হয়ে গেছে, তার পেইনটা কমতেছে না। পরে আমার সাথে যোগাযোগ করে নাই, তো ওরা এলোপ্যাথি খাইছে। হয়তো আসলে আমি ওষুধ চেঞ্জ করে দিতে পারতাম প্রথমে, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে দেখেন আমার ব্যর্থতা যে প্রস্রাব ইনফেকশনের কারণেও পেইন হতে পারে। পুলিশের বেডি একটা বাবার একবার বেডি দুনিয়ার অপয়জন খায়, রুগীটা হলো ক্যালিকে করবেন, কিন্তু ওই সময় তাকে দেওয়া লাগতো হয় থুজা মেডো এই যে ইউটিআই ভালো কাজ করেন। যেমন এটা ওই যে ওর বাবার মাদ্রাসার এক কলিগের বউ এলোপ্যাথি 3 থেকে 4টা ডাক্তারকে দেখাইছে, এই পেইন কমাইতে পারতেছে না ইউটিআই এর। আমার কাছে আসলো, আমি রুগী করে ওষুধ দিছি, ওই এক ওষুধেই এনাফ, ওষুধটা ছিল নিট্রমিউর, আর আশা লাগে নাই। এই বিষয়গুলো যেন আপনারা জানবেন। এখন তাহলে আপনারা তো সহজ হয়ে যাবে এই বিষয়ে। এই জন্য আমাদেরকে অনেক কিছু বিষয়, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, হার্ট সম্বন্ধে অনেক জানতে হবে। হার্টের একটা আলাদা চ্যাপ্টার, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এর সাথে রক্তের সাথে সম্পৃক্ত, রক্ত পয়জনিংয়ের সাথে সম্পৃক্ত, বিভিন্ন হার্টের পুরো বডির সাথে হার্ট সম্পর্ক। তো হার্ট সম্বন্ধে ধারণা না থাকে আপনি ওই ব্লকের রুগী চিকিৎসা করতে পারবেন না। পারবেন? হার্টে তো অনেক রোগ থাকতে পারে, ভালভের সমস্যা থাকতে পারে, আপনার আর্টারির সমস্যা থাকতে পারে, মাস কার্ডিওমেগালি হতে পারে। ওই একটা কার্ডিওমেগালি রুগী আছে স্যার, ওই রুগীটা দেখেন গরিব মানুষ, আমার কাছে আসছিল। আমি প্রথম দিন, এটা 5 বছর আগের কাহিনী, এখন বাঁচিয়ে আছে, মাত্র 26 বছর বয়স। আমি তাকে বলছি যে আপনি চিকিৎসা ভালো হবেন, এটা যেহেতু ভালো হওয়ার স্কোপ আছে, বয়স কম। কি কেন ওটা হইলো? সে যখন 17 বছর বয়স, তার এখন উঠতি যৌবন, ও হার্ড ওয়ার্ক করছে, হার্ড ওয়ার্ক করার কারণে হার্টে চাপ পড়ে, পড়ার কারণে কার্ডিওমেগালি হয়। আপনি বহন করতে পারবেন 10 কেজি, আপনি যদি 50 কেজি উঠবেন কি হবে? এই দেখেন আমার ওষুধ খেয়া দেয়, মনে করছে যে খুব সুস্থ হয়ে গেছে, চলে গেছে আবার চরত চলে গেছে, চরত কাজ করছে, রাইতে আসিয়া হাসপাতাল। এখন আর ওই রুগী রিকভার হচ্ছে না। আমি বলছি আপনার বাবাকে লাগবে, মাকে লাগবে, কাউকে নিয়ে আসতে হবে। তো এই রুগী নিজে নিজে আইসে, তার 3 মাস পর আমার রিপোর্ট দরকার। আমি রিপোর্ট ছাড়া কিভাবে বুঝবো আমার ভালো হইলো মন্দ হইলো? আর ম্যানেজমেন্ট দরকার। ওই যখন সমস্যা হবে তখন তাকে সাপোর্ট দেবে কে? তো রুগী যে একটা রুগী যে অসুস্থ হলে তো 3টা রুগীর লোকের দরকার হয়, তাকে তো ম্যানেজমেন্ট দিতে হবে এই সময়। তার চিকিৎসা আমি বলছি আসেন না। পরে ফিরে ওই যে ভদ্রলোক চিকিৎসা দেয়, এটি কাছে 200 মাদার দিচ্ছে, খায় ভালো আছে। আমার কাছে আসছে হার্নিয়া চিকিৎসা করার জন্য, তাই না স্যার? আমরা কি আরো ওষুধ দেওয়া যাবে? আমরা ওষুধ দেই নাই। এই যে এলে হলো বিষয়, কার্ডিওমেগালি, এটার কোনো চিকিৎসা নাই এলোপ্যাথিতে। এটা একটা চিকিৎসা হলো, এটাকে ভালকানাইজিং করতে হবে, ওপেন হ্যান্ড সার্জারি করতে হবে। এই যে কনজেনাল হার্ট ডিজিজ, অনেক কনজেনাল হার্ট ডিজিজ হোমিওপ্যাথিতে ভালো হয়। এলে আপনি যদি জানেন আপনি চিকিৎসা করতে পারবেন। আমার বেটার ওপেন হ্যান্ড সার্জারি করা, আমি তো আগে জানি না, পরে আসছি হোমিওপ্যাথিতে। জানলে তো আমার বেটা সার্জারি করা লাগতো না। 4 বার ইন্ডিয়া গেছি, পরে ইউনাইটেডে অপারেশন করে নিছি। তাহলে এই যে বিষয়গুলো আপনি যখন একটা রুগী দেখতে পারবেন, আপনার বাড়ির কাছে হতে পারে। এই যে কয়দিন আগে আমার ভাড়াটিয়ার একটা বাচ্চা, বললাম যে বাচ্চাটা আমাকে দেখাইলোই না, ঢাকায় নিয়ে গেল।
নিয়ে এসে তখন ওদের কিছু কিছু চিকিৎসা আছে, ওদের চিকিৎসা নাই, যে ওদের আমাদের অনেক সময় আটকে রাখা যায়, মানে ভালো রাখা যায়। মরণ তো হবেই, না আপনিও মরবেন আমিও মরবো, হোমিওপ্যাথির কথা কি, সুস্থ হয়ে মরবেন। ইগনোর করে আমাদের প্রসার নাই কিসের বালের ডাক্তার, এই কথাই তো মানুষ মনে করে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হার্টের উপর যদি লেকচার দিতে গেলে প্রায় 3 দিন লাগবে, পুরো ডিটেলসটা, সার্কুলেশনটা, হার্টের বেস, ওয়েট, ব্যাস, তারপরে ভর, এই জন্য সংক্ষিপ্ত একটু বলে দিলাম। এটা পড়বেন, বারবার পড়বেন, তাহলে অনেক কাজে লাগবে, নিজের কাজেই লাগবে। হার্ট যদি বন্ধ হয়ে যায় আমার শেষ। হাইম ভাই আলোচনা করেন, আরো মেলা আছে, এগুলো পরে আলোচনা করা যায়, সমস্যা নেই। এরপরে কোনো কারো জিজ্ঞাসা থাকলে বলেন। কারো কিছু বলার আছে এই মুহূর্তে? এটার বিস্তারিত জানতে গেলে অনেক একটু জেড লাগবে, বুঝছেন? মানে এটা ছোট বিষয় না, হার্ট একটা ছোট বিষয় না, এটা এলে সাময়িক খালি জাস্ট আইকিউ। মেডিসিনগুলো কি বলছি, এই মেডিসিনগুলো বেশি ব্যবহার হয়, আমার এই যে আইডি দেওয়া আছে, এগুলো কাজে লাগবে। পালস, এই যে পালসের ব্যাপার, এই বিষয়গুলো জানতে হবে। পালস আমাদের কোথায় কোথায় পালস দেখি, পালস সবাই জানি আমরা এখানে দেখি, ব্রেকিয়াল পালস, কিন্তু পালস রেডিয়াল পালস, এটা হলো রেডিয়াল, ব্রেকিয়াল, ক্যারোটিড, এইখানে হলো অ্যাপকাই, এরকম ফেমার, তারপরে হলো পপ্লিক্যাল, তারপরে হলো এটা হলো টারসাল, আবার একটা আছে পোস্টোরিয়াল। আমি যদি না জানি, একটা মুমূর্ষু রোগী আপনার মানে এক জায়গায় গিয়ে দেখা গেল পাইলাম না, তো আমাকে অন্য একটা পয়েন্টে গিয়ে টাচ করতে হবে। এই বিষয়গুলো যদি না জানেন তাহলে তো খালি ওই রেডিয়াল পালস দেখেই বললাম যে পেশেন্ট ডেড, তাহলে তো হলো না। এই বিষয়গুলো কাজ করতেছে না, বাট অন্য কোনো একটা এটা তো মানে মানুষের কথা বাদ দেন, আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন। হাত তো ঠান্ডা না, ঘাম ঠান্ডা হয়ে যায়, ঘাম ঠান্ডা হয়ে যায়। ঘাম ঠান্ডা তো কুনিয়ামে অনেকে আছে, কিন্তু লক্ষণ যদি থাকায় ভালো, কিন্তু যাদের বেডিকেডিয়ে হয়, পালস একদম লো হয়ে যায়, তাদের ক্ষেত্রে ডিজিটাল খুব ভালো কাজ করে। মাথার টিনটা দিতে হবে 20 ফোঁটা, কিন্তু এটা কঠিন মেডিসিন, ডেঞ্জার মেডিসিন, দিলে কারেন্টের মতো কাজ, না দিলে অবস্থা ডিজিটালিস। সেখানে মানে পালস রেট 50 এর নিচে, ওই তো বেডিকেডি হবে, সেইটা হলে দেওয়া যাবে, তাছাড়া তো ওটা কাজ করবে না। কিন্তু কারো ভাবে কাজ করবে, কিন্তু যদি ঠান্ডা ঘামায় বা না, এখানে ওই আপনারা ক্যাডিগাস ব্যবহার করতে পারেন। কেডিএস তো আছে, ক্যাডিগাস এমন একটা মেডিসিন, স্পেসিফিক কোনো মেডিসিন আছে আমরা জানি না, কারণ কিছু মাথার টিনচার মানে সাপ্লিমেন্ট। আপনি মরিচ খাচ্ছেন না, পেঁয়াজ খাচ্ছেন না, এগুলো তো সাপ্লিমেন্টারি। তো এই বিষয়ে অনেকে ভুল বোঝে, মানে আপনার সাপ্লিমেন্টারি দরকার। এই যে একটা রোগীর ইতিহাস বলি, শাহিন মাহমুদ একদম বড় ডাক্তার, বাঙালি বাড়ি, মুসলমান ওই পাশে আছে, সে কিন্তু অনেক কটা বই লিখছে, এখানেও আছে তার এই যে ক্যান্টার, যে অনেক অনুবাদ করছে। আর একটা রোগী হলো ব্লাডার ক্যান্সার, সে সুইট করে আমার কাছে আসলো, তার প্রচুর ব্লিডিং হচ্ছে, আমার কাছে সুইট করে আবার তার কাছে গেল, তার অন্যান্য সমস্যার সমাধান হইলো, কিন্তু তার তো রক্ত যদি বেড়ায় তাহলে তার কি লস অফ ফ্লুইড হয়ে গেল না, লস অফ ফ্লুইডকে পুরো সাপ্লিমেন্টে দিতে হবে না। এই ভাইটাল ফ্লুইড লসের কারণে রোগীটা কি করলো, সার্জারি করতে গেল, সার্জারি করতে যায় আবার ঘুরে আসলো আমার কাছে। কিন্তু সে যদি চায়নার সাথে চালাইতো মাদার, তাহলে রুগীটা এলোপতিতে যাইতো না। এই যে আমাদের ভুল। অনেকে আছে খালি ওই 50 মিনিটে ব্যস্ত, অনেকে আছে সেটেলিশন ব্যস্ত, অনেকে বায়োকেমিক ফাইল প্যাটার্ন নিয়ে ব্যস্ত। এখন শোনেন, ভালো মনোযোগ দিয়ে শোনেন, 50 মিলিমিসিমেল এবং সেন্ডিসিমেল, আর হলো ডিসিমেল। ডিসিমেল মানে শতদশমিক পদ্ধতি, দশমিক যেটাকে বলা হয়, দশমিক। এটা হলো 1x 2x 3x 4x 10x পর্যন্ত আছে, 200 1000x পর্যন্ত আছে। আর 1 2 3 4 5 100 200 1m 10m 50m এগুলো হলো সেন্ডিসিমেল। আর 50 মিলিমিটার হলো 0.1 বা m1 বা 0 এইভাবে, বা 0/1 0 এইভাবে। এখন যারা মানসিক পরিশ্রম করে, হার্ডওয়ার্ক কম করে, তাদের জন্য হলে 50 মিলিমিটার ভালো কাজ করে। আমার ওই সালফার রোগীরা ফেরত আসার পেছন কারণ ওই ছিল কৃষক,
ওর আমি পাইলাম হলো জ্যাক্রিসের লক্ষণ পাইলাম, সালপারাই লক্ষণ। কিন্তু ওই যে কৃষক ওক দেওয়া লাগতো আমাকে সেন্টিসিমাল 30 অথবা 200 2-3 ডোজ, কিন্তু আমি দিলাম কি 50 মিলিসিমাল, যার কারণে ওয়েজ যা ধরছে কোথায় যে- 50 মিলিসিমাল খুব ভালো কাজ করে। এই যে উদাহরণ এটা দিচ্ছি, এখন মনে করেন আপনি সেন্ডিসিমাল দিবেন, এটা কৃষক মানে এখান থেকে কাজ করতেছে, ওষুধ খাওয়ার দুপুর বেলা ওই কি পানি হয়ে খাইতে পারবে, গুরগুটে পাশে পকেট থুইবে, তারপর একটা খাইতে পারবে। এই বিষয়গুলো তো আমাদেরকে বুঝতে হবে, এই ম্যানেজমেন্ট যদি আপনি না বোঝেন। কাকে কি দেবো কখন দেবো এই তো হ্যাঁ, কে খাবে গুড়গুড়ি কে খাবে? ঠিক আছে দুধের শেষে কিন্তু আর গরুরি যায় মেলায় আলোচনা করলাম, মুখের ব্যথা ধন্যবাদ অনেকে আবার বদ রোগী ওষুধ খাইছে।